সো হিয়ার উই গো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন এবং শুনছেন সবসময়ের মতো ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান এবং এর সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা এনজয় করার জন্য। আজকে কিন্তু আপনারা শুনবেন একই সাথে কায়ামাত জিনের ঘটনা। অনেক দিন পর আজকে আপনারা শুনবেন জুনায়েদের লেখা কায়ামাত জিনের নতুন একটি ঘটনা, এবং ঘটনাটা এত সুন্দর যে আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ এক প্রকার স্বপ্নের মাঝে হারিয়ে যাবেন এরকম লাগবে। এবং একই সাথে কিন্তু আমরা এই ঘটনার আগে একটা ঘটনা শুনবো, সেটা হচ্ছে নিশির ডাকের ঘটনা। এবং আমি বিশ্বাস করি যে প্রথম যে ঘটনাটা সেটা খুবই স্যাড একটা স্টোরি, বা এর সাথে খুবই হৃদয় বিদারক এবং খুবই অদ্ভুত ঘটনা, এবং দ্বিতীয় ঘটনার তো তুলনাই হয় না জুনায়েদের লেখা ঘটনা। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ঘটনা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এনিওয়েজ চলে যাই সরাসরি তাহলে আজকের এপিসোডে। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি বেশ বড় এবং খুবই তথ্যবহুল একটা ঘটনা, এবং ঘটনাটার ডার্কনেস বা ভয়াবহতা আসলে অনেক বেশি ছিল। যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যেভাবে পেয়েছি ঠিক সেইভাবেই আমি পড়ে শোনাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। ভৌতিক কথার সকল মেম্বারগণ সকলে ভালো আছেন। আমার নাম শাকিল। আমি পুরান ঢাকা থেকে লিখছি। বেশ কিছুদিন আগ থেকে আপনার ভৌতিক কথা শুনে আসছি। খুব ভালো করছেন আপনি। আজ আমি যে ঘটনাটি পাঠাচ্ছি তা আমার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটা একটা শোনা ঘটনা। আশা করছি আপনার এবং সকলের অনেক ভালো লাগবে ঘটনাটি, এবং ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন। ঘটনাটি খুলনা বিভাগের কোনো একটি জায়গায় ঘটেছিল, যদিও আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 25 বছর আগে, অর্থাৎ 1995 কিংবা তারও আগে। ঘটনাটি যেভাবে আমি শুনেছিলাম ঠিক সেভাবে আপনাকে লিখে পাঠানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে সুবিধা হবে। চৈতি ছিল খুব সুন্দরী এবং একই সাথে প্রচণ্ড রাগী একটা মেয়ে। বয়স ছিল তার 20 বছর। তখন সবে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাড়ার বখাটে ছেলের উৎপাত দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ এলাকার মধ্যে চৈতির চেয়ে আর কোনো সুন্দর কোনো মেয়ে ছিল না। এমনকি দিন দিন বাইরে থেকেও লোকজন আসতো, পোলাপান আসতো তার উপর নজর রাখার জন্য। চৈতি এতটাই সুন্দর ছিল। দিন যেতে থাকে আর চৈতির সৌন্দর্য আরও বাড়তে থাকে। চৈতির বাবা ছিলেন পেশায় একজন চাল ব্যবসায়ী। বাবা মোটামুটি ভালো ব্যবসায়ী হওয়াতে প্রচুর পরিমাণে তার মেয়ের বিয়ের প্রস্তাব আসতে থাকে। এদিকে মেয়ে চৈতি কোনোভাবেই বিয়ে করতে রাজি নয়, কারণ সে চায় যে যেভাবেই হোক না কেন সে অবশ্যই তার পড়াশোনা শেষ করেই তারপরে বিয়ে করবে। দিন দিন প্রস্তাব আসতেই থাকে, আর একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান হওয়াতে বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। সবাই ভাবতে থাকেন যে তার মেয়ের কি কোনো সমস্যা হয়েছে নাকি কোনো কালো জাদুর প্রভাব আছে, নাকি কোনো বদ নজর আছে তার মেয়ের উপর। এমনভাবে মোটামুটি 2 বছর কেটে যায়। সবাই একটু চিন্তিত হয়ে পড়ে এবং একটা ব্যাপার লক্ষ্য করে যে চৈতির চেহারা কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটাকে কেউ একজন বসে আনছে। তার আচার ব্যবহারেও আমূল পরিবর্তন এসেছে। হঠাৎ একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটে। রাত ছিল তখন 3:15। বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন, তখন লক্ষ্য করেন যে তার মেয়ে চৈতির রুমে লাইট জ্বালানো। বাবা চৈতির রুমে সবসময় নক করে ঢুকতেন, কিন্তু এই প্রথম তার বাবা কোনো রকম নক করা ছাড়াই রুমে ঢুকে গেলেন, এবং ঢুকে গিয়ে যা দেখলেন তিনি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না।
তিনি স্পষ্ট দেখতে পান তার মেয়ে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। আর জানালার ওপাশে একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখগুলো সাদা জ্বলজ্বল করছে। ধীরে ধীরে সেই ছায়াটা আরো দীর্ঘ হচ্ছে। বাবা স্পষ্ট দেখতে পেলেন যে চৈতির শরীরের ভেতরে ছায়ামূর্তিটা ধীরে ধীরে ঢুকতে শুরু করছে। অপরটা হঠাৎ যেন বাবাকে দেখে লুকিয়ে গেল ব্যালকনির ওই পাশে। যাওয়ার সময় বাবার দিকে তাকিয়ে বলল, আমি আবারও আসবো। বাবা আর কোনো কথা না বলে চৈতির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন চৈতি জানে কই কিছু না তো, সে তো এমনি দাঁড়িয়েছিল জানালার সামনে। বাবা ওই রাতে বুঝে গিয়েছিলেন যে এক জিন দ্বারা মেয়েটাকে ক্ষতি করার চেষ্টা চলছে। পরদিন বাবা বেশি দেরি না করে সরাসরি চলে যান কবিরাজের কাছে। বলাই বাহুল্য, এই কবিরাজ ছিলেন খুলনার সবচেয়ে জনপ্রিয় এক কবিরাজ এবং সবাই তাকে এক নামেই চিনত এবং জানত। কবিরাজ বাবার সব কথা শুনে বললেন একদিন সময় করে তার মেয়েকে আনতে হবে কবিরাজের কাছে। বাবা বললেন ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। তিনি এরপর ব্যস্ত হয়ে গেলেন মেয়েকে নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই চৈতিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ চৈতির রাগ, জিদ এবং ভয়ঙ্কর বেয়াদবি কারোর পছন্দ হচ্ছিল না। অতঃপর বাবা কবিরাজের কাছে গিয়ে জানালেন এর সমস্যার সমাধান কিভাবে সম্ভব। কবিরাজ বললেন চিন্তা না করতে এবং তার মেয়ের আশা লাগবে না। এবার কবিরাজ যেটা করলেন তা হচ্ছে তিনি একটা জিন চালান দিলেন এবং জিন চালান দেওয়ার পর বাবা বললেন যে জিন চালান দিবেন তাতে কি মেয়ের কোনো খারাপ প্রভাব আসবে কিনা। কবিরাজ বললেন একদম না। এই জিন চালান দেওয়ার মানে হলো এই জিন চৈতির সাথে থাকা ওই জিনের সম্পর্কে সকল খোঁজ নেবে এবং কিভাবে চৈতি জিন দ্বারা আক্রান্ত হলো সেটাও জানিয়ে দিবে। যাই হোক, বাবা রাজি হলেন এবং নিয়ম মাফিক সে কবিরাজ জিন চালান দেওয়ার ব্যবস্থা করলেন। যেদিন জিন চালান দিলেন সেদিন ছিল শুক্রবার। বাবা স্পষ্ট আওয়াজ শুনতে পেলেন এক অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠে তার মেয়ের সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা ব্যাখ্যা করলেন। সেই জিন বলল, চৈতির উপরে কালো জাদু করা হয়েছে আর ওর সাথে যে জিনটা আছে সেটা কালো জাদু দ্বারা প্রয়োগ করা। চৈতিকে ওর খুব কাছের একজন মানুষ এই কালো জাদু করেছে। ওর খালাতো ভাই কালো জাদু করেছে আর কালো জাদুটা করেছিল যেন ওর বিয়ে না হয়, কিন্তু বিষয়টা একটু উল্টো হয়ে গেছে। ধীরে ধীরে ওই জিন চৈতিকে মেরে ফেলতে যাচ্ছে, কারণ সে কালো জাদুটা সে ভুল করে মরণ বাণে পরিণত করেছে। যে কোনো সময় ভুল কিছু হতে পারে। এখন জিনের ব্যাখ্যা অনুযায়ী চৈতির উপর তার আপন খালাতো ভাই রিফাত এই কালো জাদু করেছে এবং সে নিজে বসে এই কালো জাদু করেছে। জিন আরো বলে ছোটবেলা থেকেই রিফাত ওকে নাকি অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারেনি। এরপর যখন চৈতির বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তখন সে নিজেকে ধরে রাখতে পারে না এবং কালো জাদুর আশ্রয় নেয়। জিন বলে এরপর কোনো একদিন রিফাত এক তান্ত্রিকের কাছে যায়, কিন্তু সেই তান্ত্রিক ভণ্ড তান্ত্রিক ছিল। রিফাতের কাছ থেকে টাকা নিয়ে আর কাজ করে না। এরপর আরো কিছু সময় চলে গেলে সে নিজে নিজে শুরু করে কালো জাদু করে প্রয়োগ করে এক পিশাচ জিন। সে কালো জাদুর প্রভাবে আজ পিশাচ জিনটা তার কাছে চলে এসেছে এবং চৈতির অবস্থা এতটা খারাপ হতে যাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় এটাই যে রিফাত এখন দেশে নেই, সে কানাডাতে থাকে। অতঃপর জিন জানালো যে কবিরাজ চাইলে এখন ওই জিনকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু সে সেটা করলে আল্লাহর উপর দিয়ে চলে যাওয়া হবে। আল্লাহর তৈরি কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া ভয়ঙ্কর গুনাহ হবে, তাই সেই গুনাহগার বান্দা হতে পারবে না। তবে জিন এও জানায় যে আরেকটা উপায় আছে ওই জিনের কাছ থেকে রেহাই পাওয়ার, আর তা হলো চৈতিকে ইমিডিয়েটলি বিয়ে দিয়ে দিতে হবে। আসলে এটাই একমাত্র সমাধান। এরপর যা ঘটলো তা অদ্ভুত ছিল। বাবা দেখলেন এতদিন যে ছেলেগুলো চৈতিকে অনেক পছন্দ করতো, বিয়ের জন্য মরিয়া হয়ে উঠত, কিন্তু এখন কোনো ছেলেই চৈতিকে বিয়ে করতে চাচ্ছেন না। অতঃপর অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে একজন ছেলের সাথে চৈতির বিয়ে দিয়ে দেন। ছেলের নাম ফয়সাল। ফয়সাল ছিল খুবই ধার্মিক একজন ছেলে, কিন্তু বিয়ের সময় ঘটল বিরূপ ঘটনা।
বিয়ের আগে বাবা তার জামাইকে সব খুলে বললেন এবং ফয়সাল সব কিছু শুনেই চৈতিকে বিয়ে করতে রাজি হলেন। বিয়ের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। চৈতিকে বলতে গেলে জোর করে বিয়ে দেওয়ার পর চৈতি যখন বাসর ঘরে প্রবেশ করে তখন ফয়সাল লক্ষ্য করে চৈতির শরীর দিয়ে অদ্ভুত একটা গন্ধ বের হচ্ছে। ফয়সাল বলে, যাও বিছানায় গিয়ে বিশ্রাম করো, আমি আসছি, বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ফয়সাল বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসার পর লক্ষ্য করলেন ঘরটা গাঢ় ধোঁয়ায় ভরে গেছে। ফয়সাল আগে থেকে জানতো কি কি হতে পারে তার সাথে, তাই সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। যাই হোক, এরপর ফয়সাল লক্ষ্য করলো চৈতির চোখ উল্টে গেছে, সে যেন ভয়ঙ্কর এক রূপ ধারণ করছে। ফয়সাল স্পষ্ট দেখতে পায় চৈতির চোখ একদম সাদা হয়ে গেছে এবং পুরুষালী কণ্ঠে বলছে, ফয়সাল এইটা তো ঠিক করলি না, চৈতি শুধু আমার আর কারো নয়, তুই একে বিয়ে করে অনেক বড় ভুল করেছিস, এই ভুলের মাসুল তোকেই দেয়া লাগবে। এই বলে বিকট আওয়াজ করে হাসতে থাকে চৈতি এবং সাথে সাথে চৈতি যেন জ্ঞান ফিরে আসে। আর তখন ফয়সাল লক্ষ্য করে চৈতি কাঁদছে আর বলছে, আমাকে মারবা না প্লিজ, আমি ইচ্ছা করে বিয়ে করি নাই, আমাকে মারবা না। বলতে বলতেই ফয়সাল দেখতে পায় চৈতির পিঠে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, যেন তাকে কেউ টর্চার করছে। ফয়সাল জোরে জোরে আয়তাল কুরসি পড়া শুরু করে, দরুদ পড়া শুরু করে আর পানি ছিটিয়ে দেয়, গোলাপ জল ছুটিয়ে দেয়। এরপর সে লক্ষ্য করে চৈতি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। এরপর ফয়সাল কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। এরপর প্রায় 1 মাস সুন্দরভাবে কেটে যায়। চৈতির ওই জিনের সাথে একবারও কথা হয় না, সে আসেও না। ঘটনাটা এখানে শেষ হলে হয়তো বা খুব সুন্দর হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। চৈতির বিয়ের 1 মাস পর আসল ঘটনা ঘটা শুরু হয়। চৈতির জামাই প্রথম যে ব্যাপারটা লক্ষ্য করলো তা হলো ধীরে ধীরে চৈতির চেহারা পরিবর্তন হতে থাকে। খুব ধীরে ধীরে চৈতির ফুলের মতো সুন্দর চেহারাটা খারাপ হতে থাকে এবং সুস্থ স্বাভাবিক মানুষটা অসুস্থ হতে থাকে। আরো ভয়ঙ্কর হতে থাকে যখন সকলেই লক্ষ্য করে যে চৈতি ধীরে ধীরে মেয়েটা ছোট হয়ে যাচ্ছে। মেয়েটার শরীর দেখে মনে হতো যেন ক্যান্সার হয়েছে, এতটা বেশি শুকিয়ে গেছে, মনে হতো পুরো কঙ্কালের মধ্যে একটা চামড়া লাগিয়ে রেখেছে। ওই সময় ব্যাপারটা এতটাই সাড়া ফেলেছিল সেই সময় যে চৈতিকে দেখার জন্য পাশের এলাকা থেকে মানুষ ভিড় জমায়। কতটা ভয়ঙ্কর হতে পারে, মেয়েটা যখন সুন্দর ছিল তখনও তাকে দেখতে আসতো মানুষ এত সুন্দর মেয়ে দেখার জন্য, আর এখন মেয়েটার চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে সেটাও দেখার জন্য এখন পাশের জায়গা থেকে মানুষ আসছে। আজও মানুষ তাকে দেখতে আসে। চৈতি দিন দিন মানসিক এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ফয়সালের জন্য সেটা সম্ভব হয়নি। ফয়সাল অনেকভাবে তার সাথে জিনটার কাছ থেকে তার স্ত্রীর মুক্তির জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয় না। অনেক কবিরাজ দেখায় জিন চালান করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। অতপর এক তান্ত্রিকের সাথে তার পরিচয় হয়। তান্ত্রিক ফয়সালকে জানায় এই মেয়েটার সাথে যে জিন ছিল এতদিন সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, আর তার চেয়েও বড় কথা রিফাত মানে ওই খালাতো ভাই ওই জিনটাকে আর কন্ট্রোল করতে পারছে না। জিনটা ধীরে ধীরে পুরোপুরিভাবে চৈতিকে গ্রাস করে ফেলেছে এবং নিয়ন্ত্রণ করছে। এখন একটাই উপায়, রিফাতকে লাগবে এই জিনটাকে মেরে ফেলতে। কিন্তু রিফাত কোথায় আছে সেটা কেউ জানে না, এমনকি রিফাতের মাও জানে না সে কোথায় আছে এবং একেবারে যোগাযোগের বাইরে। এরপর ফয়সালের ভালোবাসার মানুষ চৈতি দিন দিন আরও অসুস্থ হতে থাকে। খাওয়া দাওয়া বাদ দিয়ে দেন এবং পায়খানা প্রস্রাব সব রুমের ভিতরেই হওয়া শুরু করলো। এরপর ফয়সাল অনেক ডাক্তার দেখালেন, ডাক্তাররা কিছুই করতে পারলেন না। অতঃপর অনেক দিন পর চৈতি প্রেগনেন্ট হয়ে পড়ে। প্রায় 9 মাসের মাথায় বাচ্চার স্বাভাবিকভাবেই জন্ম নেয় এবং জন্মের 4 মাস পর ঘটে এক বিরল ঘটনা। চৈতি একেবারে পাগলের মতো হয়ে যেতে থাকে। এতদিন সে শারীরিকভাবে অসুস্থ ছিল, আজকে সে মানসিকভাবে একেবারে শেষ হয়ে গিয়েছে। চৈতি প্রায় ভয় পেত, বাথরুমে যেতে ভয় পেত। বাথরুমে নাকি গেলে সে ছায়া দেখতে পেত। আবার রান্নাঘরে যেতেও ভয় পেত, রান্নাঘরে নাকি তার মতোই দেখতে একটা মেয়ে রান্না করছে। এছাড়া সে যখন নামাজ পড়তে দাঁড়াতো তখন নাকি মনে হতো তার সাথে পাশে দাঁড়িয়ে আরেকজন নামাজ পড়ছে। এসব উদ্ভট সব ঘটনা তার সাথে ঘটতে থাকে। ফয়সাল এসব দেখে আবার তান্ত্রিক হুজুরের কাছে যায়। তখন তান্ত্রিক জানায় এই রোগী আর সুস্থ হবে না, আর 15 দিন কিংবা 20 দিন, এর বেশি বাঁচবে না।
আমাদের হাতে আর কিছুই করার নেই। ফয়সাল বুকে অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসে। যদি অনেক আক্ষেপ নিয়ে বলে তখন ফয়সালকে, ফয়সাল, আমার না আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না, জানো, আমি আর পারছি না এই কষ্টটা নিতে। আমার অনেক অনেক কষ্ট হয়, তুমি জানো। আমাকে মেরে ফেলো না কেউ, আমার কষ্ট আর সইছে না। আমাকে মেরে ফেলো ফয়সাল, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, আমাকে খুন করে ফেলো। ফয়সাল হাউ মাউ করে কেঁদে ফেলে তার এই কথা শুনে। তার চোখের সামনে তার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা সে আর মেনে নিতে পারছিল না। এর প্রায় 20 দিন পর চৈতির করে। চৈতি সুইসাইড নোট রেখে যায়। সুইসাইড নোটে লেখা ছিল, এই কষ্ট আর আমি নিতে পারছি না, আমি চলে যাচ্ছি, বাচ্চাটাকে বড় করো ফয়সাল, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আর ঠিক এরপরেই ফয়সাল ভাইয়ের জীবনের নতুন ঝড় আসতে শুরু করলো, এক কালো অধ্যায়ের জন্ম নিল। জীবন যেন ফয়সালকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিল। চৈতির মৃত্যুর পর বাবা কাশিম খুব ভেঙে পড়েন এবং তার চেয়ে বেশি মানসিকভাবে ভেঙে পড়েন ফয়সাল ভাই। ফয়সাল দিন দিন অসুস্থ হতে থাকে। মানসিকভাবে তাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। চৈতির মৃত্যুর 5 দিনের মাথায় ফয়সালের মা হার্ট অ্যাটাকে মারা যান। এরপর ফয়সাল পুরোপুরিভাবে একা হয়ে যান। সাথে থেকে যায় পুত্র সিরাজ। ধীরে ধীরে ফয়সালের জীবনটা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। ফয়সালের চাকরি থেকে বাদ পড়ার কারণ ছিল একটাই, সে নিয়মিত অফিসে যেতে পারত না। কারণ ফয়সাল একই সাথে তার ছেলেকে সময় দিচ্ছিল, আবার একই সাথে অফিস করছিল। এজন্য একটা সময় অফিস থেকে তাকে বের করে দেওয়া হয়। এতে ফয়সালের খুব খারাপভাবে ভেঙে পড়ে। কিভাবে সামনের দিনগুলো কাটাবে এটা ভেবেই তার দিন কাটতে থাকে। ভাবতে ভাবতে তার আগের কিছু জমানো টাকা দিয়ে একটা মুদিখানার দোকান দিয়ে দেয়। এরপর প্রায় 6 মাস কেটে যাওয়ার পর ফয়সাল একটা জিনিস আবিষ্কার করলো, আর তা হলো সিরাজ তো ধীরে ধীরে বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার চোখ মুখ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বাচ্চাটার হাত পা লম্বা হচ্ছে, কিন্তু কোথায় যেন একটা সমস্যা। মনে হচ্ছে একটা পা লম্বা, একটা পা ছোট, আবার একই সাথে মনে হচ্ছে একটা হাত বিশাল লম্বা, চোখগুলো বেরিয়ে আসছে। ফয়সাল এই অদ্ভুত জিনিস দেখার পর আর দেরি না করে ডক্টরের কাছে নিয়ে যান সিরাজকে। সিরাজের এই সমস্যার কোনো সমাধান তখনকার ডাক্তার দিতে পারেনি। সিরাজ দিন দিন বড় হতে থাকে। ফয়সালও বুঝতে পারে যে তার বাচ্চাটার সব বাচ্চার মতো স্বাভাবিক নয়, কেমন যেন একটু অস্বাভাবিকতা রয়েছে তার চলাফেরায়। সিরাজের বয়স যখন 5 বছর তখন বাবা ফয়সাল তাকে নার্সারিতে ভর্তি করায় এবং এরপরে ঘরে অদ্ভুত এক বিরল ঘটনা। নার্সারিতে ভর্তি করানোর 20 দিন পর নার্সারির এক টিচার ফয়সালকে ডেকে পাঠায়। ফয়সাল সময় মতো উপস্থিত হয়। টিচার সাফ সাফ জানিয়ে দেয় যে তার ছেলেকে তারা পড়াতে পারবে না। ফয়সাল খুব আহত হয় এতে এবং বলে যে কি হয়েছে, কি এমন করেছে তার ছেলে যে এমনটা করছে তারা। টিচার বলে তারা জানাতে রাজি নয়, শুধু এতটুকু বলে দেয় যে এই বাচ্চার সমস্যা আছে, তাকে নিয়ে একটু সাবধানে থাকতে হবে। আর তখনই ফয়সালের খটকা লাগে। অনেকে বার জিজ্ঞেস করলেও কোনো উত্তর আসে না। অতঃপর স্কুলের এক আয়া এসে তাকে বলে যে তিনি যেন এখন চলে যায় এবং আগামীকাল এসে তার সাথে দেখা করে। ফয়সাল আর বেশি দেরি না করে বাড়ি ফিরে যায় এবং পরের দিন এসে সেই আয়ার সাথে কথা বলে। আয়ার ভাষ্য মতে তারা একসাথে একটা ব্যাপার প্রথম থেকে লক্ষ্য করত যে সিরাজের বিষয়ে, আর তা হলো সিরাজ কিছুটা অ্যাবনর্মাল আচরণ করত। তারা প্রথমে ভেবেছিল যে অটিস্টিক বাচ্চা হয়তোবা, কিন্তু দিন যেতে থাকে আর সিরাজের পাগলামি বাড়তে থাকে। একদিন তারা দেখতে পায় সিরাজ খেলতে খেলতে হঠাৎ করে দেয়ালের দিকে তাকালো এবং তাকানোর সাথে সাথে সিরাজের চোখ টকটকে লাল হয়ে গেল এবং চোখ থেকে রক্ত হলো। সে দৌড়ে দেয়াল বেয়ে বেয়ে উঠা শুরু করলো, একদম যেন স্পাইডারম্যানের মতো করে দেয়ালে উঠে পড়লো। আর তখনও এই বিষয়টায় খুব বেশি সিরিয়াস নেয়নি। ঠিক এই ঘটনার 3 দিন পরের কথা। সিরাজ বলে খেলছিল তার বন্ধুদের সাথে। এরপর সে বাথরুমে যায় এবং ফিরে আসে এবং এরপর যা ঘটে সবাই তা দেখে হতভম্ব হয়ে যায়। সিরাজ ফিরে এসে তার বন্ধুকে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে। তার বন্ধু কান্না করা শুরু করে এবং এরপর ম্যাডাম যখন গিয়ে সিরাজকে চাপটে ধরে তখন সিরাজ ম্যাডামের দিকে তাকায় এবং সবাই দেখতে পায় সিরাজের চোখের মণি নেই, কুচকুচে কালো হয়ে গেছে যার চোখের মণিটা, আর সেখান পড়ছে। এরপর ম্যাডামের দিকে তাকিয়ে বিকট একটা চিৎকার দেয় আর তার দাঁত থেকে শুরু করে এবং এই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না, এই চিৎকার ছিল একটা দানবের চিৎকার।
দানব শব্দ করলে যেমন হয় তেমন। এর পরপরই ম্যাডাম জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে ঘটে আজব সব ভয়ঙ্কর বিষয়। সিরাজ সবার চোখের সামনে ধীরে ধীরে লম্বা হতে থাকে। এক অলৌকিক ঘটনা ঘটে যায়, তার শরীর ধীরে ধীরে কালো হয়ে যায় এবং ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। এই ঘটনা দেখে ক্লাসের সবাই থাকা একসাথে রুম থেকে পালিয়ে যায়, শুধু থেকে যায় ম্যাডামটা। জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে। এরপর প্রায় 15 মিনিট কেটে যায়, কিন্তু কেউ রুমে আসেনি। এরপর সিকিউরিটি গার্ডরা গিয়ে সেই রুমে দেখতে পায় যে সিরাজ একা একা খেলা করছে। ম্যাডাম তখনও মাটিতে গড়িয়ে পড়ে আছে। ক্লাসরুমের অবস্থা ঠিক আগের মতো অবস্থায়, যেন কিছুই হয়নি একটু আগে। সবাই ধরে ধরে ম্যাডামের চোখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। এই ঘটনাটা বলার সময় আয়া খুব ঘামছিল এবং খুব ভয় পেয়ে আমতা আমতা করছিল। ফয়সাল পুরো ঘটনাটি শোনার পর খুব মন খারাপ করে প্রায় 1 ঘন্টা স্কুলে দাঁড়িয়েছিল। সিরাজ তার বাবার হাত ধরে বলে, বাবা বাড়ি যাবো চলো। ফয়সাল তার ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এত নিষ্পাপ একটা শিশু, কিন্তু তার ভয়ঙ্কর এক সমস্যা আছে। চৈতির মধ্যে যে সমস্যা ছিল ঠিক তেমন। যাই হোক, দিন যেতে থাকে। ফয়সাল আবারও চেষ্টা করলো তার ছেলেকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য, কিন্তু লাভ হয়নি। কেউ যেন তার ছেলেকে ভর্তি করাতো না। তার বড় বড় চোখ দেখে সবাই ভয় পেয়ে যেত। সিরাজের সাথে এই ঘটনা ঘটার প্রায় 5 বছর কিছুই হয়নি তার সাথে, এবং এই ঘটনার পর ঘটল আসল ঘটনা। সিরাজের বয়স যখন 9 বছর, তখন কোনো এক রাতে বাবা ফয়সাল দেখতে পায় তার ছেলে শুয়ে আছে বিছানায়। রুমের মধ্যে আবছা আবছা আলোয় ফয়সাল যা দেখছিল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফয়সাল দেখতে পায় রুমের মধ্যে সিরাজ ঘুমাচ্ছে, আর তার পাশে কালো একটা অবয়ব জানালার ওই পাশ দিয়ে তার দিকে লক্ষ্য রাখছে। অবয়বটা ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে গেল। কালো জব্বা পরা আর চোখগুলো ছিল বেড়ালের চোখের মতো। ফয়সাল আর দেরি না করে রুমের লাইট জ্বালিয়ে দেয়। দেখে কেউ নেই জানালার পাশে। এরপর ফয়সাল সিরাজকে তার নিজের রুমে নিয়ে আসে। এরপর ফয়সাল 2 রাত আর কোনো কিছুই দেখেনি। 3য় রাত ফয়সাল তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে এবং অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে ফয়সাল দেখতে থাকে যেন তার ছেলে তার গলা চেপে ধরেছে। তার ছেলে সিরাজের কণ্ঠ খুব ভারী হয়ে আছে আর তার চোখ দিয়ে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফয়সালের ঘুম ভেঙে যায় এবং ভেঙেই তার ছেলের দিকে নজর ফেরাতে ফয়সালের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখতে পায় সিরাজ তার দিকে তাকিয়ে আছে। চোখ বড় বড় হয়ে গিয়েছে, চোখের ভেতরে কোনো মনি নেই। কুচকুচে কালো হয়ে আছে তার চোখ, এবং সেই চোখ দিয়ে বেরিয়ে তেলাপোকা, পোকামাকড় আর মাকড়সা। তার ছেলে সিরাজ শূন্যে ভাসছে আর বলছে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাইতেছে ওরা, আব্বা আমাকে বাঁচাও। বাবা ফয়সাল অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ছেলে ঘুমাচ্ছে তার পাশে, যেন কিছুই হয়নি গত রাতে। ফয়সাল আর দেরি না করে তার ছেলেকে নিয়ে যায় কবিরাজের কাছে। সিরাজ কোনোভাবেই যেতে চায় না। অনেকটা জবরদস্তি করেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সিরাজের জন্য যখন আমল করা শুরু করেন, তখন কবিরাজ সহ ফয়সাল সবাই দেখতে পায় সিরাজ ছটফট করছে, তার শরীর কাঁপছে এবং শরীর দিয়ে বাজে গন্ধ বের হচ্ছে। সিরাজ ঘামতে থাকে। ঘামতে ঘামতে একসময় জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কবিরাজ ফয়সালকে বলেন যে সিরাজের উপরে কালো জাদু করা হয়েছে। ফয়সাল এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন। তার থেকেও সবচেয়ে বেশি ভয় পায় যখন কবিরাজ তাকে জানায় যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে একটা পিশাচ জিন। ফয়সাল এরপর পাগলের মতো হয়ে যায়, টেনশনে কি করবে বুঝতে পারে না। কবিরাজ এও জানায় এই সমস্যার নাকি কোনো সমাধান নাই। এরপর প্রায় 15 দিন ফয়সাল সেই তান্ত্রিকের কাছে গিয়ে হাজির হয়, যিনি স্ত্রী চৈতির জন্য জিন হাজির করেছিলেন। সিরাজকে দেখে সেই তান্ত্রিক বলে ওঠে এই সমস্যার সমাধান তার কাছে নেই, তবে জিন হাজির করে দেখতে পারেন যে জিন কিছু করতে পারে কিনা। অতঃপর সময় করে সেই কবিরাজ জিন হাজির করে এবং জিন তাকে জানায় যে এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটি জিন করেছে যে খুব খারাপ এবং খুব শক্তিশালী জিন, এবং এই জিনটা সেই চৈতির উপর রাগ করেই এই কাজটা করিয়েছে। জিন ফয়সালকে কয়েকটা সূরা এবং কয়েকটা আমল দেন, কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারেন না যে এই আমলে পুরোপুরি ঠিক হবে কিনা। এদিকে দিন দিন সিরাজ অসুস্থ হতে থাকে। অনেক দিন কেটে যায়। সিরাজের অসুস্থতা দিন দিন বাড়তেই থাকে। যখন বাবা আমল করতো তখন ঠিক থাকতো, যখন আমল বন্ধ করে দিত তখন আবারও সেই আগের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করত সিরাজ। এর বেশ কিছুদিন পর ফয়সাল এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সন্ধান পায়।
সিরাজকে আবারও ধরে বেঁধে সেই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। সিরাজের বয়স তখন 10 বছর। তান্ত্রিক তার ছেলেকে দেখে বলে যে এই ছেলে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। তিনি তার নিয়ম অনুসারে মুরগি এরপর হাড় আনতে বলেন ফয়সালকে। ফয়সাল পড়ে যায় এক বিপদে। মানুষের হাড় কোথায় পাবে? অনেক খোঁজ নিয়ে অতপরে জিনিসগুলো ম্যানেজ করে দেন তান্ত্রিককে। তান্ত্রিক তার চেষ্টা চালায়, মন্ত্র পড়া শুরু করেন। অনেক মন্ত্র পড়ার পর ফয়সাল লক্ষ্য করেন সবার সামনেই সিরাজ লম্বা হতে হতে 8 ফুট লম্বা হয়ে যায়। বিশাল দেহি সিরাজ গম গম করে চিৎকার করে বলে, তোরা ভুল করছিস, আমি তোদেরকে ছাড়বো না, আমাকে তাড়ানো এত সহজ না। তান্ত্রিকের উদ্দেশ্যে বলে, তোকে আমি কোনোভাবেই ছাড়বো না, যা খুশি চেষ্টা কর, কোনো লাভ হবে না। আমি সিরাজের শরীর ছাড়বো না, কোনোভাবেই না। এর প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই সিরাজ জ্ঞান হারিয়ে ফেলে। ধীরে ধীরে সিরাজের শরীর আবারও আগের মতো হয়ে যায়। এদিকে তান্ত্রিক তার কাজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ সবাই দেখলো একসাথে তান্ত্রিক যেন হঠাৎ চুপ হয়ে গেল। সিরাজ ধীরে ধীরে জেগে উঠেছে। ফয়সাল চুপচাপ হয়ে দেখছে সবকিছু। তান্ত্রিক ফয়সালের দিকে তাকিয়ে লম্বা হা করে ফেললো এবং ধীরে ধীরে তান্ত্রিকের শরীর মাটি থেকে 3 হাত উপরে উঠতে থাকলো। ফয়সাল দেখতে পেল ধীরে ধীরে তান্ত্রিককে গ্রাস করে ফেল সে ভয়ঙ্কর কালো জাদুকরের দেয়া জিন। এরপর তান্ত্রিককে মাটিতে ফেলে দিল। তান্ত্রিকের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। টানা মন্ত্র পড়ছে, এদিকে জিন তান্ত্রিকের উপরে ভর করে কষ্ট দিচ্ছে তাকে। তান্ত্রিক ঘামছে আর ভয় পাচ্ছে। তন্ত্র মন্ত্র চালিয়ে যাচ্ছে সে। তান্ত্রিককে ঘিরে একটা গোলাকার ধোঁয়ার মতো কিছু একটা ঘুরছে। অতঃপর অনেকক্ষণ পর তান্ত্রিক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর একটা গম গম আওয়াজে পরিবেশটা ভারী হয়ে এলো। গম গম করে কে বলল, আমাকে মারতে পারবি না, কখনো না। ফয়সালের উদ্দেশ্যে বলল, তোর ছেলেকে মুক্ত করে দিলাম, যা। এই কথা বলেই কোথায় যেন হারিয়ে গেল কথাগুলো। তান্ত্রিকের আবারও জ্ঞান, কিন্তু তান্ত্রিকের এরপর আর জ্ঞান ফিরে আসেনি। তান্ত্রিককে নিয়ে হসপিটালে গিয়েছিলেন ফয়সাল। ডক্টর তার কন্ডিশন দেখে বলেছিল মৃত। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার মৃত্যুর রহস্য আজও অচেনা। সবাই ভেবেছিল হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, কিন্তু না, তিনি কিসের জন্য মারা গিয়েছিলেন তা কেউই জানে না। আর এই ঘটনার মাধ্যমে এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের সমাপ্ত হয়। ফয়সালের এই ঘটনাটার পর আর কখনো এরকম সমস্যা হয়নি। তার ছেলে সিরাজ আজ অনেক বড় হয়েছে। সে এখন একটা স্কুলের টিচার। বাবা ফয়সাল এখনো মুড়ির দোকান চালায়, আর ছেলে বাবা মিলে প্রায় পুরনো দিনের স্মৃতিচারণ করে আর ভয় কেঁপে ওঠে। আসলে জেফরি ভাই, প্রতিটা সমস্যার সমাধানের পিছনে থাকে কিছু ত্যাগ, কিছু পরিশ্রম। সিরাজকে সুস্থ করতে বলিদান হিসেবে দিতে হয়েছিল তান্ত্রিকের জীবন। আর আজ তাই সিরাজ ভালো আছে। আজ এই পর্যন্ত লিখছি। আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগবে। বেশ লম্বা স্টোরি। যদি ভালো লাগে তাহলে আপনার ভরাট কণ্ঠে পড়ে শোনাবেন। ভালো থাকবেন ভাইয়া। আমার কাছে আরো বেশ কিছু ঘটনা আছে, ভালো লাগলে নতুন এপিসোডে পাঠাবো। ইতি, শাকিল। What a wonderful story. Oh my God. It's a long story এবং খুবই ভয়ঙ্কর একটা ডার্ক স্টোরি ছিল। আনবিলিভেবল, খুবই ইউনিক একটা স্টোরি ছিল বেসিক্যালি। মানে আমি আসলে ভাবতেও পারিনি যে আমাদের ভৌতিক কথা এত জোস একটা ঘটনা আমি আজকে পাবো। প্রথম ঘটনা হিসেবে এটা দারুণ একটা ঘটনা ছিল। শাকিল ভাই, আমি আপনাকে বলতে চাই যে আপনি প্লিজ আমাকে ঘন ঘন ঘটনা পাঠাবেন। আমরা কালো জাদুর ঘটনা অনেক বেশি মানে মানুষের কাছ থেকে চাই। আমি চাই যে আমরা ঈদ স্পেশাল একটা এপিসোড করবো। এখানে সম্পূর্ণ কালো জাদুর একটা স্পেশাল এপিসোড থাকবে। পুরোটা এপিসোড জুড়েই আমরা কালো জাদু শুনবো। ভয়ঙ্কর সব ঘটনায় ভরে যাবে পুরো এপিসোডটা, এবং একটার চেয়ে একটা ভয়ঙ্কর এপিসোড থাকবে। মানে আমি চাই যে মানুষ ভয় পাক। সো এনিওয়েজ, আমরা লাস্ট একটা ব্ল্যাক ম্যাজিক, আজকে বলেছিলাম পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি থাকবে, আর কিছু থাকবে না। সো আমরা আরেকটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি দিয়ে আজকের মতো স্টোরিটা আবার আজকের মতো এপিসোডটা শেষ করব। আশা করছি সকলের সঙ্গে থাকবেন। আমরা চলে যাই লাস্ট ছোট একটি ঘটনায়, বেশি বড় না, এটা বেশ ছোট একটা ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যেভাবে আমার কাছে এসেছে আমি ঠিক সেইভাবে পড়ে শোনাচ্ছি। হ্যালো জেফরি ভাই,
আশা করছি আপনি ভালো আছেন। আমার নাম মানিক, থাকি রাজশাহীতে। আমি একজন স্টুডেন্ট এবং আমি আপনাদের শোয়ের একজন নিয়মিত শ্রোতা এবং অনেক বড় ভক্ত আপনার। এবং এই প্রথম আমি কোনো ঘটনা পাঠাচ্ছি ভৌতিক কথায়। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং যদি ভালো লেগেই যায় তাহলে শোনাবেন আপনার ভরাট কণ্ঠে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি একটি ব্ল্যাক ম্যাজিকের স্টোরি, বা বলতে পারেন কালো জাদুর ঘটনা। ঘটনাটি আমি আমার জেঠি মায়ের কাছ থেকে 2017 সালে শুনেছিলাম এবং এই ঘটনা শোনার পরেই আমি প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম যে কালো জাদু অনেক রকমের হয়, অনেকভাবে কালো জাদু করা যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমটা হচ্ছে পিশাচ সিদ্ধকরণ। যাই হোক, আমি আমার মূল ঘটনায় চলে যাই। মূলত ঘটনাটি 1986 অথবা 87 সালের দিকের ঘটনা এবং ঘটনাটি ঘটে জেঠি মায়ের ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে, অর্থাৎ সম্পর্কে তিনি আমার মামা হন। তবে আমি জেঠি মায়ের ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া মেইন ঘটনায় যাওয়ার আগে তার সাথে ঘটে যাওয়া পূর্বে দু একটি ঘটনা শেয়ার করতে চাই এবং এই ঘটনার সাথেই যুক্ত আছে কালো জাদুর ঘটনাটি। জেঠি মায়ের বড় ভাইয়ের বয়স যখন 25 কিংবা 26-এর মতো হবে, তিনি দেখতেও ছিলেন অসম্ভব সুন্দর একজন মানুষ। তবে তার একটি বদ অভ্যাস ছিল, আর যেটি কিনা জেঠি মায়ের পরিবার থেকে কেউ পছন্দ করতেন না। আসলে বদ অভ্যাস এই জন্য বললাম কারণ তিনি প্রতিদিন রাত 12টার সময় তার বন্ধু সুজন এবং সাজুর সাথে ভোর সকাল অব্দি গায়ের শেষ প্রান্তে থাকা খালে যে ছিপ ফেলে মাছ ধরতেন এবং এর জন্য তাকে তার বাবা অনেক গালমন্দ করতেন। কোনোভাবে ফেরাতে পারেননি তাকে। আসলে ফেরাতে না পারার পেছনেও কারণ আছে। কারণ হলো তখনকার দিনে ওই খালটিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এবং সেই খালে শুধু জেঠি মায়ের ভাই শুধু নন, সেখানে প্রতি রাতে অন্য গ্রাম থেকেও লোকজন আসতেন মাছ ধরতে এবং ঘটনার সূত্রপাত অ্যাকচুয়ালি এই কারণেই হয়েছিল। সেদিন ছিল সোমবার রাত। তো প্রতিদিনের মতো রাত 12টার সময় জেঠি মায়ের বড় ভাইয়ের দুই বন্ধু সুজন ও সাজু আসে। জেঠি মায়ের বড় ভাইয়ের নাম ধরে ডাকে, রিপন, ওই রিপন, মাছ ধরতে যাবি না? আমরা তো চলে আসি, চলে আয় চলে আয়। দুই বন্ধুর ডাকি রিপন মামা আওয়াজ দিয়ে বলে, তোরা একটু দাঁড়া, আমি বড়শি নিয়ে আসছি। খানিকক্ষণ পর রিপন মামা তার মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বন্ধুদের সাথে বলে, চল যাই। তারপর টানা 30 মিনিটের হাঁটা পথ ধরে পাড়ি দিয়ে খালের পাড়ে এসে দেখতে পায় তারা যে স্থানটিতে রোজ মাছ ধরতে যায় সেখানে অন্য গায়ের কয়েকজন লোক সমবয়সী ছেলে ছিপ ফেলে মাছ ধরছে। এবং এটা দেখার পর রিপন মামা এবং তার দুই বন্ধু সুজন এবং সাজু তাদেরকে বলে, ভাই, কারা তোমরা? আর এই ঘাটে বসে মাছ ধরছো কেন? এই পাড়া তো আমাদের গ্রামের মানুষই মাছ ধরে, অন্য গায়ের মানুষরা এখানে আসে না। অর্থাৎ রিপন মামা তাদেরকে বোঝাতে চাচ্ছেন যেহেতু খালের এই অংশটা আমাদের এরিয়াতে পড়েছে, তাই এই এরিয়াতে শুধুমাত্র আমাদের মানুষই মাছ ধরবে এবং অন্য গ্রাম থেকে আসা মানুষ আমাদের এরিয়ার বাইরে গিয়ে মাছ ধরবে। আসলে তখনকার সময়ের মানুষ এক প্রকার এমনই ছিলেন এবং এরা সামান্য বিষয় একে অপরের উপরে অল্পতেই চটে যেতেন। যাই হোক, সেই ছেলেগুলো মামাদের কথা না শুনে উল্টো মামাদের সাথে অগ্রাসী আচরণে জড়িয়ে পড়েন এবং তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। তারা তর্কের এক পর্যায়ে মামাদের সাথে সেই ছেলেগুলোর মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়। এমন সময় সেই ছেলেগুলোর মধ্যে থাকা একটি ছেলে বলে ওঠে, তোদের আজ খবর করে ছাড়বো, তোরা জানিস না আমি কার ছেলে, তোদেরকে আমি দেখে নেব। এই কথা বলেই ছেলেটি খালের এক প্রান্তে হাঁটা শুরু করলো এবং ছেলেটি চলে যাওয়ার মিনিট 10 পর একজন 50 ঊর্ধ্ব কালো করে লম্বা একটা লোক ডেকে নিয়ে এসে মামাদের দেখিয়ে দিয়ে বললেন, আব্বা, এরাই 3 জন। ছেলেটির আব্বা ডাকে মামারা বুঝতে পারলেন ছেলেটি তার বাবাকে ডেকে এনেছেন তাদেরকে শাসানোর জন্য। তারপর লোকটি তার ছেলেকে চুপ করতে বললেন। নিজেই মামাদের ধমক দিয়ে বলে ওঠে, আজ থেকে তোরা অন্য পাশে বসে মাছ ধরবে এবং এখান থেকে এই ঘাটে ওরাই শুধু মাছ ধরবে। লোকটার এমন অযৌক্তিক আচরণে মামা বলে ওঠেন, ফাজলামো কথাবার্তা বলছেন, এটা আমাদের এরিয়া এবং খালের এই এরিয়াটা আমাদের গ্রামের আওতাধীন, আর তাই এখানে আমরাই মাছ ধরবো, আপনারা যা পারেন করেন গিয়ে। মামা তার কথা শেষ করে তার বন্ধুদের বললেন, মাছের টোপ বানা এবং ঘাটে বসা।
আমি বাকিটা বুঝে দিচ্ছি। বলে রাখা ভালো, রিপন মামা ছিলেন অসম্ভব ঘাড় থানা টাইপের একজন মানুষ, এবং তিনি খুব সৎ মানুষ টাইপের ছিলেন। কারো কোনোদিন অযৌক্তিক কথাবার্তা বরদাস্ত করতেন না। যাই হোক, মামার এমন একরোখা কথা শুনে লোকটা বলল, তোর শরীরে অনেক তেজ দেখতাছি, অনেক তেজ, তাই না? তুই আমারে চিনতে পারিস না আমি কে এবং আমি কি করি। এই বলে লোকটা তার ছেলেপুলেদের নিয়ে হাঁটা শুরু করলেন এবং কিছু দূর যেয়ে মাথা ঘুরিয়ে রিপন মামার উদ্দেশ্য করে বললেন, মনে কর কাল থেকে তোর কাঁধের রাহুর দশা ভর করলো। তুই বুঝবি তুই কার সাথে কথা বলছস। এসব বলার পর লোকটা তার ছেলেপুলেদের নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় নিকশ কালো অন্ধকারে হারিয়ে গেলেন। তারপর মামা সারা রাত দুই বন্ধুদের সাথে অনেক মাছ ধরে ভোর সকালবেলা বাসায় চলে আসেন। তারপর 4-5 দিন খুব স্বাভাবিক ছিল সবকিছু। হঠাৎ একদিন রিপন মামার বড় কাকা রিপন মামাকে বললেন, রিপন, আমার শরীরটা একটু খারাপ করছে, তুই আমার জন্য একটা কাজ করে দে না বাবা। যেহেতু আমরা যৌথ পরিবারে বাস করতেন, আর তাই তারা এক পরিবারে বাস করার ফলে একে অন্যের সমস্যায় এগিয়ে আসতেন। কাকার কথা শুনে মামা বললেন, কি হয়েছে কাকা, বলো, আমি করে দিচ্ছি। রিপন মামার কথা শুনে তার কাকা বললেন, তেমন কিছু না বাবা, দোকানে কিছু নতুন মাল আসবে, বিকালের দিকে তুই শুধু বাজারে যে দোকানটা খুলে আসবি, থাকবি, তাদেরকে একটু মালগুলো গুছিয়ে চলে আসবি, পারবি না? মামা তার কাকার কথা শুনে বললেন, ও আচ্ছা, এ আর তেমন কি কাজ, আমি বিকালে চলে যাব, তুমি কাকিমার কাছে দোকানের চাবি দিয়ে রেখো, কেমন? দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পথে মামা তার কাকিমার কাছ থেকে চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন এবং কিছুটা পথ যাওয়ার পর ভাবলেন, সুজন আর সাজুকে নিয়ে গেলে ভালো হতো। এই ভেবে মামা দ্রুত গতিতে সাইকেল চালিয়ে তার বন্ধু সুজনের বাড়িতে যায় এবং গিয়ে শোনে সুজন আর সাজু সকালেই নাকি ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, কি যেন একটা কাজ আছে তাদের। এই কথা শুনবার পর মামা তার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে একাই বাজারের দিকে রওনা হন এবং মিনিট 10 পর বাজারে পৌঁছে গিয়ে দেখে কর্মচারী তাহের দোকানের সামনেই বসে আছে। এরপর দুজনের দোকান খুলে সব কিছু ঝাড়া মোছার পর মাল আসার জন্য অপেক্ষা করতে থাকেন। এরপর টুকিটাকি সদায় প্রতি বেচা কেনার পর 2 থেকে 2.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে দোকানে মাল আসার কোনো নাম গন্ধও নেই। দেখতে দেখতে মাগরিব পার হয়ে এসার 8 ঘন্টা পর দোকানের সামনে মালামালের গাড়ি এসে থামলো। মামাকে দেরি হওয়ার কারণ জানিয়ে মালামাল বুঝিয়ে কোম্পানির লোক চলে যায়। যেহেতু অনেক টাকার মালামাল, তাই তাহেরকে নিয়ে মালামাল গোছাতে অনেক সময় লেগে যায়। সব মালামাল গোছানোর পর মামা তাহের কাছে জানতে চাইলো, তাহের ভাই কয়টা বাজে দেখো তো। দোকানে ঘড়ি না থাকায় পাশের দোকানে যে তাহের ভাই সময় জেনে এসে বলে, ভাইজান 10:30 বাজে, দোকান কি বন্ধ করবেন? তাহেরের কথা শুনে মামা তাহেরকে বললেন, রাত তো কম হয় নাই, এখন বন্ধ করে দেন, বাসায় যাওয়া লাগবে। এরপর তারা দুজনের দোকান বন্ধ করে যে যার পথ ধরলেন এবং মামা সাইকেল চালাতে চালাতে মোটামুটি অর্ধেক রাস্তায় আসার পর দেখতে পেলেন তার সাইকেলের আগে বেশ অনেকক্ষণ দূরত্বে দুই বন্ধুর মতো কারা যেন আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। যেহেতু সুজন আর সাজু মামার ছোটবেলার বন্ধু ছিলেন, তাই তারা তিনজনই একে অপরের হাঁটা চলার সম্পর্কে খুব ভালো করে জানতেন। এরপর মামা আরো জোরে জোরে প্যাডেল চালিয়ে এক প্রকার ঝড়ো গতিতে তাদের দুজনের সামনে গিয়ে থামেন এবং থামার পর যা দেখেন তা আসলে অদ্ভুত ছিল। আসলে দুজনেই সুজন আর সাজু। মামা দুজনকে একসাথে দেখার পর বলে ওঠেন, কিরে, এই না শুনলাম তোরা দুজন নাকি ঢাকার দিকে রওনা হয়েছিস, এখানে আবার ফিরলি কেমনে তা তো তাড়াতাড়ি, নাকি তোরা যাসনি? মামা কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনি লক্ষ্য করে দেখলেন সুজন আর সাজু তাদের সাথে একটা কথাও বলছে না। তারপরেও যেহেতু বন্ধু ওরা, তাই মামা সাইকেল থেকে নেমে দুজন পাশাপাশি হাঁটলেন আর মনে মনে ভাবছিলেন, কি ব্যাপার, ওদের দুজনের এমন কি হলো যে কারণে ওরা দুজন আমার সাথে কথাই বলছে না। এদিকে মামা পরক্ষণে ভেবে নিলেন হয়তো কোনো এক কারণে ওদের মন খারাপ হতে পারে, এই কারণে হয়তো দুজনে চুপচাপ। এরপর মামা পুনরায় মনে মনে বিড় করতে লাগলেন, আচ্ছা ওরা ঠিক আছে তো নাকি? ঠিক আছে, আগে বাড়ি যাই, তারপর কথা বলা যাবে ওদের। কিন্তু মামা তখনও আঁচ করতে পারছিলেন না যে এই দুজনকে তিনি বন্ধু ভাবছেন, তারা আসলে দুজন নয়, আসলে অন্য কিছু। তারা অন্য জগতের মানুষ, খেকো শয়তান, যাদের বসবাস বা বিচরণ শুধু নিকশ কালো অন্ধকারে। এভাবে আরো কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ মামার নাম ধরে সাজু গম্ভীর গলায় বললেন, রিপন, চল মাছ ধরতে যাই, আজ অনেক মাছ ধরবো তিনজন মিলে।
মামা সাজুর কথার উত্তরে বললেন, মাছ ধরে ভালো কথা, কিন্তু বড়শি আর ছিপ পাবি কই? মামার কথা শুনে পুনরায় সাজু গম্ভীর গলায় বললেন, ছিপ ঘাটেই আছে, তুই চল। মামা 7-5 না ভেবে দুজনের সাথে হাঁটতে হাঁটতে একটা সময় ঘাটে এসে পড়ে, এবং ঘাটে আসার পর মামা যেটা দেখতে পায়, পুরো খালপাড় আজ অনেক বেশি শুনশান, চারিদিকে শীতল নীরবতা ছেয়ে গেছে প্রকৃতিতে। কিন্তু মামা তখনও আজ করতে পারেনি আজ তার সাথে কি ঘটতে চলেছে। এরপর মামা সুজন আর সাজুকে বলে, তোরা সবসময় মাছ ধরার টোপ বানাস, আজ আমি বানাবো। এই বলে মামা ধপাস করে ঘাটে বসে পড়লেন এবং ঘাটে রাখা একটি পলিথিনের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মাছের টোপ বের করে মাছ আদার বানাতে থাকেন। মামা টোপ বানাচ্ছেন আর বন্ধুদের উদ্দেশ্যে পেছনে বলতে থাকেন, আরে অনেক জোশ হচ্ছে, তোরাও চলে আয় আমার সাথে। মামা বেশ কয়েকবার একই কথা বলে, ওদের দুজনকে নাম ধরে আসতে বলে এবং এসে বসতে বলে, কিন্তু বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সারা শব্দ না, এবং পেছন ফিরে তাকিয়ে দেখে কোথায় সুজন, কোথায় সাজু, কারো কোনো চিহ্ন মাত্র নেই সেখানে। ওদেরকে না দেখতে পেয়ে মামা ভাবলেন ওরা হয়তো আমাকে ভয় দেখানোর জন্য আশেপাশে কোথাও লুকিয়ে আছে। এটা ভেবে মামা পুনরায় ঘাড় ঘুরিয়ে দুজনের নাম ধরে ডাক দেন, অনেক হয়েছে, এবার তোরা চলে আয়, বেরিয়ে আয়। মামা কথা শেষ করতে না করতে শুনতে পান মামার সামনের দিক থেকে কে যেন আস্তে আস্তে ফিস ফিস করে গম্ভীর গলায় বলছে, রিপন, আমরা এখানে। তারপর মামা পেছন থেকে ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে যেটা দেখতে পান, সেটা হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না। মামা ঘাড় ঘুরিয়ে দেখতে পান মামার চেহারা থেকে মাত্র আধা হাত সামনে রক্তবর্ণ চুলচোরা বড় বড় চোখ এবং কুৎসিত দুটো চেহারার প্রাণী দাঁড়িয়ে আছে। এমন দেখার পর মামা আল্লাহ বলে চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে সেখানে বেহুশ হয়ে যান। এবং হুশ ফেরার পর মামা যখন চোখ খুলেন, তখন মামা দেখতে পান আশেপাশে তার বাবা এবং তার কাকা কাকি বসে আছে। তবে মামা যখন সকলে সহযোগিতায় উঠে বসেন, তখন তিনি দেখতে পান তিনি একটি অপরিচিত বাড়িতে বসে আছেন। এতক্ষণ বেহুশ অবস্থায় শুয়েছিলেন। তিনি কাকার কাছে জানতে চান এটা কাদের বাড়ি এবং এখানে তিনি কি করছেন। মামার কথা শুনে কাকা বলেন, এসব নিয়ে পরে কথা হবে, বাবা তুমি এখন কেমন আছো সেটা বলো। মামার কাকার কথা শেষ হতে না হতে ভারী কণ্ঠে কেউ একজন বলে উঠলেন, আপনারা সবাই ওর থেকে দূরে সরে বসেন, আমি ওর সাথে একান্তে কথা বলবো। রিপন মামা সে ভারী কণ্ঠের আওয়াজ ধীরে ধীরে পুনরায় চোখ মিলে তাকালেন। ইনি সেই লোক, যেই লোকের সাথে মাছ ধরা নিয়ে রাতের বেলা মামা এবং তাদের বন্ধুর বিবাদ হয়েছিল। এগুলো ভাবতে ভাবতে লোকটা মামার খুব নিকটে এসে বললেন, এখন কেমন লাগছে তোমার? আরাম বোধ হচ্ছে তো? উনার কথা শুনে মামা বলে উঠলেন, কাকা উনি কে? মামার কথা শুনে তার কাকা বললেন, ওনাকে চিনিস নাই? উনিই তো আশেপাশের গ্রামের সেই বড় কবিরাজ, আর উনিই তো আমাদের খবর দিয়ে এখানে এনেছেন। মামা তার কাকার কথা শুনে বুঝতে পারলেন যা বোঝার বুঝে গেছেন এবং মামা তার পরিবারকে বললেন, আমি বাড়ি যাব। মামার এই কথা শোনার পর কবিরাজ পৈশাচিক এক অট্টহাসি দিয়ে বলল, অবশ্যই অবশ্যই। এই কথা বলার পর কবিরাজ মামার একদম নিকটে এসে মামার কানে কানে বলে, আর লাগতে আসবি? যদি লাগতে আসিস তাহলে এভাবেই জাদুবান চালাবো, যেটা কিনা তোকে পুরোপুরি ভাবে শেষ করে দিবে, বুঝতে পারলি? মামা এবার আরো বেশি ঘাটতারা হয়ে যান, কিন্তু সেই লোকটাকে সেটা বুঝতে দেন না। এই কথা শুনে তিনি কবিরাজের উপরে প্রচুর পরিমাণে রেগে যান এবং চড়াও হয়ে যান। বলেন যে যা করার করেন, আমি দেখে নেব, আমি আমার কাজ ঠিকই করব। আমি কখনো অন্যায়কে সাপোর্ট করি না, আমি ন্যায়কে সাপোর্ট করি। এবং কবিরাজও তার উপর রেগে যায় এবং ধীরে ধীরে এরপর থেকে তার জীবনে নেমে আসে নতুন এক কালো অধ্যায়। মামা এই ঘটনার প্রায় 1.5 মাস পর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যান। তিনি বারবার বলতেন তার পায়ে নাকি কে যেন কাঁটা ফোটাচ্ছে, কখনো বলতেন তার বুকে নাকি কেউ কাঁটা ফোটাচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে, কেনই বা হচ্ছে সেটা বুঝতে পারতেন না। অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই সেটা সুস্থ হতে পারেননি। অতঃপর মামা প্রায় 1 বছর সাফার করার পর অনেক কষ্টে তার করতে করতে মারা যান। এই ছিল কালো জাদুর ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করছি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এতক্ষণ যে ঘটনাটা আমি শেয়ার করলাম সেটা নিঃসন্দেহে সত্যি একটা ঘটনা, এবং অনেকেই হয়তো জানেন না যে কালো জাদু কত রকমের হয়। কালো জাদু মূলত একটি জিন দ্বারা প্রয়োগ করা হয়। কালো জাদু কখনো এমনি এমনি হয় না।
কালো জাদুর অবশ্যই ভয়ঙ্কর কিছু রূপদান আছে। কখনো কালো জাদু করতে হলে পিশাচ সিদ্ধ করতে হয়, কখনো কালো জাদু করতে হলে কুরআন শরীফ উল্টো করে পড়তে হয়। এবং এখানে যেটা হয়েছিল, সেখানে কালো জাদু করে মামাকে একেবারেই শেষ করে দিয়েছিল। এই ছিল ঘটনা। এখানে যেটা হয়েছিল সেটা মূলত মরণ বাণ মেরে একদম মামাকে ধ্বংস করে দিয়েছিল এবং মেরে ফেলেছিল। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটি তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল এবং বেশ লম্বা স্টোরি ছিল, আমার ভালো লেগেছে। আশা করছি এরকম আরও ঘটনা আপনি আমাদেরকে পাঠাবেন মানিক ভাই। আমরা কালো জাদুর আরও একটি ঘটনা শুনবো আজকে। কালো জাদুর মারাত্মক কিছু ঘটনা আপনাদেরকে আজকে শোনাতে চলেছি। আমি বলতে চাই যে এখন যে ঘটনাটি শুনবো সেটা আরও বেশি ইন্টারেস্টিং। আমি একের পর এক ইন্টারেস্টিং সব স্টোরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টোরিতে। নেক্সট স্টোরিটা একটা কালো জাদুর বেশ লম্বা স্টোরি এবং এই স্টোরিটা পড়েই আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন স্টোরিটা বেশি ইন্টারেস্টিং। আমি চলে যাবো আমাদের নেক্সট ঘটনায় এবং নেক্সট স্টোরিটা অবশ্যই কালো জাদুর। আমি বলেছিলাম আজকে কালো জাদুর দুটো স্টোরি শোনাবো এবং দুটোই শোনাতে চলেছি। সকলের সঙ্গে থাকুন। শুরু করছি কালো জাদুর আরও একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা শুরু হয় 2018 সালের নভেম্বর মাসে। ঘটনাটা যাকে নিয়ে হয়েছে সে আমার কাজিন হয়, নাম শিমু। সে পড়তো 9ম শ্রেণীতে। রিলেশন ছিল ময়মনসিংহ কোনো এক কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া তার খালাতো ভাইয়ের সাথে, তার নাম সায়ান। শিমু আর সায়ানের রিলেশনটা মোটামুটি ভালোই যাচ্ছিল, যদিও শিমু ময়মনসিংহ কোনো এক গ্রামে তার মা বাবার সাথে থাকতো। গ্রামটি আগে থেকে কালের দিনে মারামারি বা ব্ল্যাক ম্যাজিকের অন্যতম ছিল বলে সে ব্যাপারটা সবার জানা নেই। শিমু আর সায়ানের ফোনে লুকিয়ে লুকিয়ে কথা হতো। হঠাৎ করেই তাদের এই বিষয়ে দুই পরিবার জানতে পারে। ফলস্বরূপ সায়ানের মা শিমুর বাবাকে অপমান করে। আর শিমুকেও, যদিও শিমুর বাবা সায়ানের আপন মামা, সায়ানের মার এই বিষয়টা না মানার কারণ ছিল শিমুর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সায়ানকে তার মা শিমু থেকে আলাদা করে দেয়। আর ওইদিকে শিমু সায়ানের সাথে যোগাযোগ না করতে পেরে প্রায় পাগল প্রায় হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই এলাকার ভিতরে জানাজানি হয়ে গেছে এই ব্যাপারটা। এর ভেতরেই আবার সায়ানের মা সায়ানের নানা বাড়ি অর্থাৎ শিমুদের বাড়িতে বলেছে যে সায়ানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে অন্য একটা মেয়ের সাথে। শিমুর অবস্থা আরও খারাপ হতে লাগলো। দিনে রাতে হঠাৎ সায়ানের কথা বলতে বলতে কেঁদে দিত। সবসময় মনে হতো তাকে যেন কেউ একজন ভর করে আছে। শিমুদের ঘরের পাশেই ঘরে ছিল শিমুদের কাকার ঘর অর্থাৎ সায়ানের ঘর। তারা পাশাপাশিই থাকতেন। নভেম্বরের 23 তারিখ শিমু তার কাকার ঘরে চলে গেল। বসে থাকলো কিছুক্ষণ। তার মামি এসে তাকে চা বানিয়ে দিয়ে গেল। চা খেতে খেতে চিৎকার করতে লাগলো। এমনটা বলে চিৎকার করলো যে তার মামি তাকে চার ভেতরে তাবিজ দিয়ে রেখেছে এবং কিছু খাইয়ে দিয়েছে। মনে হচ্ছে তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার পেটের ভেতরটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। শিমুর বাবা তখনই তাকে উপজেলা ডাক্তারের কাছে নিয়ে গেল। তারা ইমার্জেন্সিতে কিছু টেস্ট করলো, কিন্তু কিছুই ধরতে পারলো না। 2 দিন হাসপাতালে থাকার পর 25 তারিখে তাকে বাসায় আনা হলো। ডাক্তাররা কোনো সমাধান করতে পারেনি। শিমুর মায়ের কথায় কিশোরগঞ্জের কোনো এক বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ বলল শিমুকে কালো জাদু করা হয়েছে, তবে কিভাবে এটা করেছে কেউ বলতে পারছে না। তিনি আরও বললেন তার কাছে এই সমাধান নেই, বড় কারো কাছে যেতে হবে। শিমুর মা ওই দিনই তাকে নিয়ে একজনের কাছে গেলেন এবং তিনিও কোনো সমাধান দিতে পারেননি। শিমুর নিজের দাদু মারা গেছে কয়েক মাস আগে, তবে তার পাশের 2 বাড়ির 2টা দাদু আছে যারা তাকে অনেক আদর করত। এর ভেতরেই তার পাশের বাসার দাদু কবিরাজগিরি করত। নীতি সাধারণ থেকে জটিল বিষয় সবকিছু সমাধান করত এবং তার নাম ডাকও ছিল। তার কাছ থেকে জেনেছিল যে শিমুকে কালো জাদু করা হয়েছে। তখন তারা এতটাও পাত্তা দেয়নি। নভেম্বরের 26 তারিখ শিমুকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ডাক্তাররা বারবার অনেক চেষ্টা করেও কোনো রোগ ধরতে পারেননি। এদিকে শিমু আরও দুর্বল হতে থাকে এবং কি ডাক্তারদের মধ্যে অনেক ডাক্তার বলেছিল যে বড় কোনো কবিরাজ বা কবিরাজকে দেখাতে। নভেম্বরের 28 তারিখে তারা বাড়ি ফিরে আসে। নভেম্বরের 29 তারিখে শিমু অনেক কষ্ট করে তার বড় বোনের সাহায্য নিয়ে বিছানা থেকে উঠে পাশের ওই দাদু বাড়িতে যায় আর অনেক কান্না করতে থাকে
আর কথায় কথায় বলে, দাদু আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে, কিছু একটা করো তোমরা। তার দাদুও রীতিমতো কান্না করে ফেলে। ওই দিন রাতে শিমুর বাবা এবং ওই দাদুর ছেলে ময়মনসিংহ উপজেলা এক হুজুরের কাছে যায়। ওই হুজুর শিমুকে দেখেই বলে যে ওর উপর কুফরি করা হয়েছে, আপনারা এতদিন কই ছিলেন? তারপর হুজুর হাতে একটা গ্লাস নিয়ে পানি নিয়ে সেখানে সূরা পড়ে ফু দেওয়া শুরু করেন। হুজুর পানিতে দেখতে পান শিং মাছের গলায় রোগ সুতা দিয়ে একটি তাবিজ বাঁধা। মাছটা কিছু খেতে পাচ্ছে না আর অর্ধেক মৃত হয়ে গেছে। হুজুর তাদের সবাইকে গ্লাসের মধ্যে এই দৃশ্যটা দেখায়। হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলেন, সময় শেষের দিকে, কখন কি হয় বলা যায় না। রাতে আমার পথে বের হওয়া নিষেধ, আপনারা কালকে সকালে আমাকে এসে নিয়ে যান। হুজুরকে জিজ্ঞেস করা হয় কে এমনটা করেছে, কে তাকে বান মেরেছে। তখন হুজুর বলে যে আপনারা তো সবই দেখতে পারতেছেন, শিমুর রক্তের সম্পর্কে কেউ আছে, সে করেছে। 30 নভেম্বর তারিখে শিমু বাবা আর শিমুর কাকা যায় হুজুরকে আনতে। এইদিকে শিমুর অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। শিমু কেমন জানি করে ওঠে আর বলে, দাদু আমি যাইতেছি, জান্নাতে দেখা হবে। আর তার বান্ধবীর দিকে তাকেও কিছু বলতে চেয়েও বলতে পারেনি সে। সেই পৃথিবী থেকে চলে যায়। কিছুক্ষণ পর তার বাবা আর কাকা হুজুরকে নিয়ে আসলো, তবে অনেকটা দেরি হয়ে গেল। তখন শিমু তখন মারা গেছে। এই কালো জাদুটা করেছিল মূলত শায়ানের আম্মু এবং তার আন্টি, দূর থেকে এক হিন্দু তান্ত্রিকের মাধ্যমে। এই ছিল ভয়ঙ্কর এক কালো জাদুর ঘটনা। কালো জাদুর মাধ্যমে যে কাউকে খুন করে ফেলা যায়, এটা নিশ্চয়ই জানলেন এই ঘটনার মাধ্যমে। আমরা আজকে 3টা স্টোরি আপনাদেরকে শোনালাম, ভয়ঙ্কর সব 3টা স্টোরি আপনাদেরকে শুনলাম কালো জাদুর ঘটনা। আপনাদের কাছে কোন ঘটনাটা বেশি ভয়ঙ্কর লেগেছে আমাকে জানাবেন। আমি যদি পার্সোনালি বলি তাহলে শাকিল ভাইয়ের ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং মানে ডার্ক একটা স্টোরি ছিল, আনবিলিভেবল ডার্ক স্টোরি ছিল, ভয়ঙ্কর। ওটা আসলেই অনেক ভয়ঙ্কর একটা স্টোরি ছিল। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বলেছি আমার কাছে শাকিলের ঘটনা ভালো লেগেছে। আমরা চেষ্টা করব লাস্ট কোন ঘটনা যদি আমরা পাই তাহলে অবশ্যই শোনানোর। আমরা চলে যাই ছোট আরেকটি ঘটনায়। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদের আজকে আরেকটা সত্য ঘটনা শেয়ার করতে চাই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা কেন্দ্র আছে, যাকে আমরা রেড ক্রস বলে ডাকতাম। সেখানে 2টি মহিলা মিডওয়াইফ ছিল যারা রোগীদের দেখাশোনা করত। এদের মধ্যে একজনকে দেখতে আমার কাছে কেমন জানি অদ্ভুত টাইপের লাগতো। ওনার হাসিটা খুবই বিশ্রী ছিল, বড় বড় করে দাঁত বের করে হাসতো, আবার কথাও বলতো খুব জোরে জোরে। আমি ওনাকে দেখলেই এড়িয়ে চলতাম। ওনারা আবার প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ওনারা 2 জন আমাদের বাসায় আসলো। আমাকে বলছে, আপা পূর্ণিমা তো তাই চলে আসলাম। আম্মার সাথে তুমুল গল্প জুড়ে দিল। রাত 12টার দিকে আম্মা আমাকে ডেকে বলল, ওনারা তো যাবে না, তুমি গিয়ে রাত্রে রেড ক্রসে থেকে যাও, সাথে কাউকে নিয়ে এসো। সেদিন আবার আব্বা বাসায় ছিল না। আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম। প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে, তমুক মৃত্যুর প্রহর গুনছে। আবার রোগীদের মৃত্যুর আর্তনাদও আমাকে ওই জায়গা থেকে দূরে রাখতো। তবুও আমি আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার মতো কাউকে খুঁজছিলাম, কিন্তু কাউকে দেখলাম না। তাই একলা একলাই চলে গেলাম রেড ক্রসে। তখন আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি, জেনারেটরটাই ভরসা। সেটাও আবার রাত 10টায় বন্ধ হয়ে যায়। বিছানা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালালাম। বিছানাটা ঝাড়তে যাব, দেখি বিছানায় একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম ওনাদেরই কারো হয়তো মেকিং চুল। সেটাকে টেবিলে এক কোণে রেখে দিলাম। প্রস্রাব করার খুব দরকার ছিল, কিন্তু আমি জানি না বাথরুমটা কোন দিকে। মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি। খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম। সাদা 2টি ঝোলানো অ্যাপ্রন দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর সাহস করে ভিতরে ঢুকে পড়লাম। মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়াল হয়ে গেল। তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজার সিটকেনিটা মেরে দিলাম। প্রস্রাব না করেই শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, সাথে সাথে মনে মনে সূরা কালামও পড়ছি। কখন যে ঘুমিয়ে গেছিলাম খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ করে খচখচানির আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার মতো নক করে খামচানোর আওয়াজ। খুব চুপ করে শুয়ে রইলাম।
শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করছি, সাথে উৎসটাও। হঠাৎ আমার চোখে পড়লো আমার মাথার ওপর একটা তক্তার মাঝে আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে, আর সেখান থেকে আওয়াজ আসছে। আমি ভয়ে রীতিমতো টর্চ লাইটটা খুঁজছি। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ আমাকে ডাকছে। আম্মার কণ্ঠ না? আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরলো, জিজ্ঞাসা করলো সব ঠিক আছে তো। পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে। ওনারা হাসছে আর আম্মাকে বলছে, আপা এগিয়ে আসতে হবে নাকি, একা একা যেতে পারবেন? আম্মা কিছু না বলে আমার হাত ধরে বলল, এসো। আমি আম্মার সাথে সাথে হাঁটছি আর ভাবছি তক্তার মাঝে তাহলে কি ঝুলছিল, আর কেনই বা রাত্রে আম্মা ছুটে আসলো, আর কেনই বা মহিলাদের হাসাহাসির শব্দ পেল, আর মহিলারা বা কেনই বা আমার আম্মুকে কিছু বলল না। রাস্তায় একটি কুকুর কাঁদছিল। কুকুরের কুই কুই করা কান্নাটা মনে হচ্ছিল কারো মৃত্যুর কান্না। আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাইলাম, আম্মা কথা বলতে মানা করলো ইশারায়। গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আলো আধারে ছায়া মারিয়ে পথ চলছি। বাসায় এসেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়িয়ে ঘুমিয়ে পড়তে বললো। পরের দিন সকালে আম্মাকে গত রাতের সব কিছু খুলে বললাম। তারপর আম্মা আমাকে যা বলল তা ছিল অনেকটা এরকম। গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে ওই দাঁতওয়ালা মিডওয়াইফ আম্মাকে বলল উনি একদিন একা একা রেড ক্রসে ছিল, কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না। সেদিন গভীর রাতে একটা খচখচানির শব্দে ঘুম ভেঙে উঠল। অন্ধকার কিছু দেখতে না পেয়ে হারিকেন জ্বালালো। শব্দটা ক্রমেই কানের কাছে হাতুড়ি মারার মতো আওয়াজের মতো লাগছিল। হঠাৎ করে উপর থেকে এক গুচ্ছ চুল ওনার বিছানার উপরে পড়তেই উনি উপরের দিকে তাকালেন এবং দেখতে পান ঘরের মাঝে এক তক্তার মাঝে একটা ঝুলছে, আর তক্তার উপরে ওই শব্দটা আসছে। উনি ছিলেন খুবই সাহসী, ছুটলেন অপারেশন রুমে লাঠি জাতীয় কিছু আনতে। অপারেশন রুমে ঢুকে ওনার চক্ষু রীতিমতো কপালে উঠল। দেখে সেখানে একটা মানুষ মরে পড়ে আছে, সেটাকে একটা করে জড়িয়ে দুটি শিশু কান্না করছে। এটা দেখে রীতিমতো তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকালবেলা সবকিছু রেড ক্রস অথরিটিকে জানালে একটা মিলাদের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও মাঝে মাঝে ওনারা ব্যতিক্রমে অনেক অলৌকিক কিছু দেখতে পেতেন, তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন স্বাভাবিক বলেই মনে হয়। সেটা শুনেই আম্মা সেই রাতে দৌড়ে গিয়েছিল আমার কাছে। আশঙ্কায় ছিলেন তার সন্তান কি কোনো বিপদে পড়ে গেল কিনা। জনশ্রুতিতে আছে বিভিন্ন সময় আগত রোগীদের ডাক্তারদের কর্তব্যের অবহেলায় মারা যায় অনেক রোগী, এবং তারাই নাকি প্রেত হয়ে ঘুরে বেড়ায় রেড ক্রসে। এই ছিল আরেকটি ঘটনা। ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা যারা যারা শুনেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু ভৌতিক কথার 82তম এপিসোড আমরা শেষ করতে যাচ্ছি। শেষে এসে বলবো বন্ধুরা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন, আমি আপনাদের কাছে অসংখ্য আমি কি বলবো, আমি আসলে বোঝাতে পারছি না আমার যে কত আনন্দ লাগছে। এই সময়টার অপেক্ষায় ছিলাম, আমি এত দিন অপেক্ষায় ছিলাম। সাকসেস হচ্ছে একটু একটু করে, আপনাদের এত ঘটনা পাচ্ছি আমি আসলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এটাই তো চেয়েছিলাম এতদিন, এখন একটু একটু করে হচ্ছে। কত মানুষ ঘটনা পাঠিয়েছেন, কত মানুষ, আমি আপনাদের বলে বলে শেষ করতে পারবো না। আমি যদি একটু আপনাদেরকে সামান্য করেও যদি বলি, তাহলে কয়েকজনের নাম আমি যদি বলি, মেনশন করি, তাহলে অবাক হয়ে যাবেন আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আনোয়ার বলে একজন ঘটনা পাঠিয়েছেন, মুকসাদ হাসান নামে একজন ঘটনা পাঠিয়েছেন, সালাম ভাই ঘটনা পাঠিয়েছেন, অ্যাম্বুলেন্সের একটা ঘটনা, তাসরিফ ভাই স্টোরি ঘটনা পাঠিয়েছেন। এছাড়া আরও অনেক মানুষ আছে, সজীব ভাই ঘটনা পাঠিয়েছেন। আগামীকালের এপিসোডটা এটা জমজমাট একটা এপিসোড হতে যাচ্ছে, ট্রাস্ট মি, অনেক জমজমাট একটা স্টোরি হতে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকের এপিসোড শুক্রবারের এপিসোড বা স্পেশাল এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভৌতিক কথাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।